মধ্যক হতে গড় ব্যবধান কি করে নির্ণয় করব সেটি এখানে খেয়াল করে দেখো, একটি সারণী দেওয়া আছে, গণসংখ্যা নিবেশন সারণী। এটা একটা ক্রিকেট ম্যাচের ওভার দেওয়া আছে আর এখানে রান সংখ্যা দেওয়া আছে। এখন এখান থেকে আমাদেরকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। মনে রাখবা, এগুলো কিন্তু আমরা মনে রাখবো, অপর পৃষ্ঠে যেও মনে রাখা যাবে। এগুলো করব। এখান থেকে আমাদের প্রথমে কাজ হবে, আমরা পরের পৃষ্ঠে যদি চলে যাই, খেয়াল করে দেখো এখানে যে আমাদের প্রথমে কাজ হবে হচ্ছে মধ্যক নির্ণয় করা। এখন মধ্যক নির্ণয় করতে হলে কী কী করতে হয় সেটা আমরা অলরেডি জানি, ক্লাস 8-এ শিখেছি। তারপরেও বলি যে এখানে এলটা কি সেটা আমি পরে বলছি। এখানে সূত্রটা হচ্ছে এল n/2 - fc × h/AFM। ওকে, তাহলে এই জায়গাটা প্রথমে আমরা এলটা কি বুঝি। খেয়াল করে দেখো এখানে এলটা হচ্ছে 9। এখন 9টা কি করে হলো, আমরা একটু এখানে চলে যাব। আমরা প্রথমে করব হচ্ছে কি শ্রেণী ব্যাপ্তি বা ওভার, 1 থেকে 4, 5 থেকে 8, 9 থেকে 12, 13 থেকে 16 এবং 17 থেকে 20, এইগুলো আমরা প্রথমে তুলে নেব এবং এখান থেকে গণসংখ্যাটা তুলে নেব। গণসংখ্যা যা আছে এই 5টা আমরা তুলে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গার মধ্যবিন্দুটা আমরা বের করে নেব। মধ্যবিন্দুটা কী করে বের করতে হয়, 1 + 4/2, এটা বের করলে হয় 5/2 = 2.5। দেখো এই যেখানে 2.5, এটা কিন্তু হয়ে গেল। ঠিক একই রকম এটা যদি আবার আমরা পরেরটা বের করি, এই যে 5 + 8/2, এটা একই রকম করলে 6.5 হবে এবং 9 আর 12 যোগ করে 2 দ্বারা ভাগ করলে সেটি আবার হবে হচ্ছে কত, 10.5। ওকে, এভাবে প্রত্যেকটা হবে। এখন গণসংখ্যাটা যা আছে তাই লিখে দিতে হবে, সারণী দেখে এটা তুলতে হবে। আর ক্রমযোজিত গণসংখ্যাটা কি, এইটা জাস্ট তোমাদের ভালো করে বুঝতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা মনে রাখবা কিন্তু, ক্রমযোজিত গণসংখ্যাকে প্রকাশ করা হয়েছে এফসি দ্বারা এবং এটি হচ্ছে, খেয়াল করে দেখো এই যে গণসংখ্যা, এই গণসংখ্যাকে ক্রম মানে কি পর পর, হ্যাঁ, পর পর গণসংখ্যা যোগ করাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। আর যোজিত মানে যোগ করা, হ্যাঁ, যোজিত মানে যোগ করা, এটা মাথায় রাখবা। এখন খেয়াল করে দেখো এখানে প্রথমে আছে হচ্ছে 24, তাহলে আমরা 24 লিখলাম। এবার এই 24-এর সাথে এই যে 32টা যোগ করতে হবে, যোগ 32, তাহলে 24 আর এই 32 যোগ করলে কত হবে, 56। 56 যোগে যে 36, 36 যোগ করলে কত হবে, 92। 92 যোগে যে 38 যোগ করলে কত হবে, 130। 130-এর সাথে আবার 30 যোগ করলে হবে আছে 100, করলে হয় 56। 56-এর সাথে আবার এই 36 যোগ করলে হয় এত। এগুলো আমি পাশাপাশি অবশ্য দেখিয়েছি, এগুলো তোমরা যদি বুঝতে না পারো আবার আরেকবার পজ করে আবার দেখবা, ঠিক আছে। তাহলে এটা ক্রমযোজিত গণসংখ্যা এফসিটা কী করে হলো সেটা কিন্তু আমরা পাইলাম। এবারে দেখো ঠিক একই রকম এই যে মধ্যমান বিয়োগ এমই বলতে এখানে বোঝাচ্ছে এটা মধ্যক সরাসরি, হ্যাঁ। মধ্যকটা কী করে বের করতে হবে, আমরা মধ্যকটা বের করে আসি। এই যে এখানে দেখো এমই দ্বারা বোঝানো হয়েছে মধ্যক। এখন এল, এই যে এখানে এল সমান দেওয়া আছে 9। 9টা কি, 9টা খুবই সোজা, যে আমরা অনুমান করব যে এই জায়গাটাই মধ্যক শ্রেণী কোথায় হবে। এখন মধ্যক 60 আছে না, মোট ক্রমযোজিত গণসংখ্যা যোগ করে এই যে 160, এই 160কে আমাকে 160কে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত হলো, 160কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হয়েছে 80। খেয়াল করে দেখো কিন্তু 80 আসে 160, এই 80টা কোন ক্রমযোজিত গণসংখ্যার ভিতরে আছে, অর্থাৎ এই লাইনে। এই যে 56-এর ভিতরে কি ক্রমযোজিত গণসংখ্যা 80 থাকে, থাকে না। তাহলে কত, 92-এর ভিতরে এই 80 আছে। সুতরাং আমাদের মধ্যক হবে এই শ্রেণীটা, এই যে এটা হচ্ছে মধ্যক শ্রেণী। এখন বলছে এল সমান বোঝাচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এই যে 9, এই যে 9টা মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 9 আর উচ্চ সীমা হচ্ছে 12। এখন এখানে হচ্ছে নিম্ন সীমাটা হচ্ছে 9। ওকে, এলটা আমরা পেয়ে গেলাম। এই জায়গাটা বলছে এফসি সমান 56। এফসি সমান 56টা কী করে হলে, খেয়াল করে দেখো, এফসি বলতে এটা কিন্তু আমাদের মধ্যক শ্রেণী, এই যেটা। এখন মধ্যক শ্রেণীর পূর্ববর্তী মানে তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাকে বলা হয়। ওকে, আর এখানে বোঝানো হয়েছে আরেকটা হচ্ছে এফএমটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এই যে এফএম 36, ঠিক আছে। এখানে দেখি 36 আছে নাকি, হ্যাঁ এই যে 36, বোঝা গেল। এইগুলো হচ্ছে এইভাবে আমরা বোঝাতে পারি। এখন এখানে এইচ সমান ব্যবধান কত ধরেছে, 4। 4টা কী করে হলো, এই যে 1 2 3 4, এখানে মোট কয়টি সংখ্যা আছে, 4টি, তাই এর ব্যবধান আছে 4 এইচ, আর এন সমান আছে গণসংখ্যা মোট। এখন এখানে আমাদের শর্টকাট আকারে এই মানটা বসিয়ে দিতে হবে। খেয়াল করে দেখো এখানে কিন্তু আমরা মানগুলো সব পেয়ে গেলাম। এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো, দিয়ে ক্যালকুলেশন করে 11.67 পেয়েছি।
এটি কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। ওকে, এইবারে আমাদের কাজ আছে এখানে যে এম ই আছে না, এম ইটা কিন্তু 11.5 এই যে পেয়ে গেছি। এখন আমরা এখানে ক্যালকুলেশন বের করব মডুলাস এই যে 2.5, 2.5 বিয়োগ এখানে এম ই সমান 11.67। ওকে, এইবার যদি এটা ক্যালকুলেশন করা যায় কত হবে, 11 সরি এইটা 2 এত বাদ দিলে হচ্ছে 9.17 এবং এটা হচ্ছে মাইনাস হবে। ঠিক আছে, 9.15 এই যে 15। এখন প্রত্যেকটা এটা হচ্ছে এই লাইনে হলো, এটা হচ্ছে আরেক লাইনে হবে, এটা আরেক লাইনে হবে, প্রত্যেকটা এভাবে তোমাকে বের করতে হবে। সেটা কোথায় বসাতে হবে মানগুলো, এই যে এখানে এই লাইনে আমি বসিয়ে এটা বসাইছি। এবারে দেখো 6.5 এখানে বসাবো, এটা হবে এই লাইনে, আবার 10.5 বসাবো এখানে, এটা হচ্ছে এই লাইনে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা লাইনে আমাদেরকে এগুলো বসাতে হবে, বসালে কিন্তু আমরা মানগুলো পেয়ে যাবো। ওকে, এখন এই মানটার সবগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন বলছে এর সাথে আবার জাস্ট এই যে F1টা গুণ করতে হবে, তার মানে এই যে গণসংখ্যাটা গুণ করতে হবে, অর্থাৎ এইটা গুণ এই যে 9.17 এটা গুণ করলে হয় 202 নাকি 20.08। ওকে, আবার দেখো 32 আর 32কে 5 দ্বারা 5.17 দ্বারা গুণ করলে হয় 165.44। আবার 36কে যদি 1.17 দ্বারা গুণ করা যায় তাহলে 42.12 এটা হয়। এইভাবে প্রত্যেকটা গুণ করে আমাদেরকে বসাতে হবে। এখানে যেহেতু আমরা এখানে এফ ইন্টু এফ মডুলাস, হ্যাঁ, x1 মাইনাস এফ এম ই বের করেছি, এখন এখানে জাস্ট সামিশন দিলে এগুলোর মোট যোগফল বের হয়ে যায়। এই মোট যোগফলগুলো বের হয়, সামিশন মানে যোগফল, এটা মনে রাখবো। এই যে তাহলে এইগুলো এখন টোটাল যদি আমরা যোগ করি, যোগ করে এই যে এখানে 740.08 এটা আমরা পেয়ে যাব। এইটাই ছিল হচ্ছে এইটুকুর মান। ওকে, এখন এইটুকের মান জানলে কিন্তু একে যদি আমরা জাস্ট এই যে 160 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মধ্যক হতে গড় ব্যবধান পেয়ে যাবো। এই যে মধ্যক হতে গড় ব্যবধানের সূত্রটা হচ্ছে যে এই যে এইটা ভাগ এই যে এন অর্থ হচ্ছে 160। দেখো এই যে এটাকে 160 দ্বারা ভাগ করে হয়েছে 4.62 প্রায়। ঠিক আছে, এবারে গড় মধ্যক প্রচুরক কিন্তু প্রায় কাছাকাছি হয়। এর আগে আমরা গড় বের করেছি, গড় হতে এর ব্যবধান কত ছিল আমরা সেটা দেখি, 4.52 হয়েছে। আর আমাদের এইটার গড় হতে নির্ণীত গড় ব্যবধান পেলাম আছে 4.62, প্রায় কাছাকাছি, তবে 0.10 কম বেশি আছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এখানে কিন্তু আবার একটু কিছু লেখা আছে, সেটা কিন্তু আমি বলেছি, এই জন্য আমি এই ব্যাখ্যাটা দিলাম না। তাহলে আমরা মধ্যক হতে গড় ব্যবধানটা বের করলাম এবং গড় হতে এটি কিন্তু গত পর্বে আমি দিয়েছি, সেটা অবশ্যই তোমরা দেখে নিবা, তাহলে তোমাদের এইটা করতে আরও সুবিধা হবে। ঠিক আছে, এখন পরবর্তীতে আবার পশু রোগ হতে ঠিক একই রকম খেয়াল করে দেখো যে পশু রোগ হতে জাস্ট নির্ণীত গড় ব্যবধানটা আমরা বের করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের কি বসাতে হবে, এরকম অঙ্ক কিন্তু আছে, জাস্ট এখানে পশু রোগের সূত্র বসাতে হবে। আর পশু রোগের সূত্রটা হচ্ছে এরকম যে এল, এই জাস্ট এখানে এলই হবে, এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এই জায়গাটা বের করা হয়ে গেলে এটা কীভাবে বের করতে হবে আগামী পর্বে আমি অবশ্যই আলোচনা করব। আজকে এটাই রাখলাম এই পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, এইটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা পজ করে বারবার টেনে টেনে এগুলো দেখবা, অবশ্যই বুঝে যাবা। তারপরেও যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই বলবা, আমি তোমাদের চেষ্টা করবো আরও একবার বোঝানোর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আগামী পর্বে অবশ্যই প্রচুর ক্ষতি গড় ব্যবধান এটা আমি আলোচনা করব। আর এদিকে আসি নাকি আমি আগে একটু দেখি। হ্যাঁ, না, প্রচুর ক্ষতি গড় ব্যবধান এখানে নাই, একবারে পরিমিত চলে গেছে। একই রকম সেম তোমরা করতে পারো, হ্যাঁ, এটা সমস্যা নেই। আগামী পর্বে তাহলে আলোচনা করব পরিমিত ব্যবধান, তার আগে আমরা ভেদাঙ্ক, হ্যাঁ, ভেদাঙ্ক নিয়ে আলোচনা করব, কেননা ওই ভেদাঙ্ক না করলে আমরা এই যে পরিমিত ব্যবধানটা করতে পারবো না। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।